Hello everyone, this is Shantona Shetu from Scholarship Platform and welcome to the new video on my channel. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা জানতে চেয়েছেন যে একটা স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার রাইট টাইম কখন, বা একটা স্কলারশিপ পেতে হলে আমাদের কি কি টিপস খেয়াল করা উচিত। তো যেহেতু আমার চ্যানেলে আমি বেশি ফোকাস করি স্কলারশিপ অ্যাপ্লিকেশনের উপরে, তো আজকে আমি এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনের 9টা টিপস আপনাদেরকে দেব যে আমাদের একটা প্রসিডিউর মেনটেন করা উচিত এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের অ্যাটলিস্ট কত মান্থ করে টাইমটা নেওয়া উচিত বা ধরে রাখা উচিত সেই বিষয়টাও আপনাদেরকে বলবো। কারণ আমরা যখন কোনো একটা কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করি আমাদের একেবারে সমস্ত প্ল্যানিংয়ের বিষয় থাকে, রিকোয়ার্ড ডকুমেন্টসের বিষয় থাকে, অ্যাপ্লিকেশনের বিষয় থাকে। তো এই বিষয়গুলোকে যদি আমরা একটু স্ট্রাকচারের মধ্যে নিয়ে এসে একটু যদি আমরা সাজিয়ে ফেলতে পারি যে কোন স্টেপের পরে কোন স্টেপ ফলো করতে হবে একটা অ্যাপ্লিকেশনের জন্য, বা কিভাবে আমরা যদি অ্যাপ্লিকেশনের আগে প্ল্যান করি, তাহলে আমাদের স্কলারশিপটা পাওয়ার ক্ষেত্রে পসিবিলিটিসটা বেড়ে যাবে। তো আজকে কথা বলবো 9 স্টেপ ফর ইয়োর স্কলারশিপ অ্যাপ্লিকেশন। একেবারে অ্যাপ্লিকেশনের শুরু থেকে আপনার ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত টোটাল 9 স্টেপ আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা যারা মনোযোগ সহকারে দেখবেন তাদের জন্য এটা অনেক সহজ হয়ে যাবে অ্যাপ্লিকেশন প্রসিডিউর, এবং প্ল্যানিং করার ক্ষেত্রেও অনেক বেশি হেল্পফুল হবে আজকের ভিডিওটি। তো এই ভিডিওটি আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে আমি আসলে কোন স্টেপগুলোর কথা বলছি, সেগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, এবং যদি আপনাদের হেল্পফুল মনে হয় সেটা সবার সাথে শেয়ার করে দিতে পারেন। আমরা যারা বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে চাই স্কলারশিপ নিয়ে, তাদের অনেকগুলো বিষয় মেনটেন করতে হয়। তার মধ্যে সবার প্রথমে যে বিষয়টি মেনটেন করতে হবে সেটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। তো নাম্বার 1 যদি বলি তাহলে ডিসাইড ইওর ডেস্টিনেশন। আপনি কোন কান্ট্রিতে যেতে চাচ্ছেন সেই কান্ট্রি আপনাকে ডিসাইড করতে হবে। এই ক্ষেত্রে আমরা অনেকে একটা ভুল করি যে একটা স্পেসিফিক কান্ট্রি ধরে অ্যাপ্লিকেশন করি। তো আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে অ্যাটলিস্ট 1টা থেকে 2টা পর্যন্ত কান্ট্রি আপনাদের লিস্টে রাখা উচিত। কেউ যদি এশিয়ার রিজনের মধ্যে যেতে চান তারও যেমন ইন্ডিয়ার পাশাপাশি অন্য কোনো কান্ট্রি রাখা উচিত, জাপান হতে পারে। ইউরোপের কোনো কান্ট্রিতে যখন আপনি যেতে চাচ্ছেন তখন সেখানেও কিন্তু আপনি অ্যাটলিস্ট 2টা কান্ট্রি আপনার লিস্টে রাখতে পারেন। তাহলে যেটা হবে, একটা কান্ট্রিতে আপনি না যেতে পারলে আর একটা কান্ট্রিতে যেতে পারবেন। যদি আপনি ডিসাইড করেন যে আপনি ইউকে যাবেন, পাশাপাশি আপনি পর্তুগালকে অবশ্যই রাখতে পারেন, অথবা যখন আপনি চিন্তা করছেন ইউএসএর কথা তখন আপনি পাশাপাশি কানাডা, অস্ট্রেলিয়ার কথাও চিন্তা করতে পারেন। তো আমরা এশিয়া বা ইউরোপ যে মহাদেশেই যাই না কেন, যখন আমরা ডেস্টিনেশন ডিসাইড করছি তখন আমাদের পাশাপাশি অ্যাটলিস্ট ভালো স্কলারশিপ দেয় বা এডুকেশনের দিক থেকে ভালো পজিশনে রয়েছে এমন কোনো কান্ট্রি যদি সিলেক্ট করি ডেস্টিনেশন হিসেবে, তাহলে অ্যাটলিস্ট 2টা কান্ট্রি আমাদের ডিসাইড করা উচিত। তাতে করে আমাদের অ্যাপ্লিকেশনটা খুব ভালো হবে বা আমাদের স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে পসিবিলিটিস বেড়ে যাবে। একটা কান্ট্রিতে ফেল করলে সামহাও আর একটা কান্ট্রিতে আমরা যেন স্কলারশিপ পেতে পারি, সেই কারণে অ্যাটলিস্ট 2টা কান্ট্রি আমাদের ডেস্টিনেশন হিসেবে রেখে দেওয়া উচিত। নাম্বার টুতে হচ্ছে নো দ্য এন্ট্রি রিকোয়ারমেন্ট অ্যান্ড ইয়োর এক্সপেন্স। যখন আমরা কান্ট্রি ডিসাইড করলাম যে আমি কোন কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করব, সেই কান্ট্রিতে যাওয়ার ক্ষেত্রে আমাদের এন্ট্রি রিকোয়ারমেন্টটা কী হতে পারে। আমি যে লেভেল অ্যাপ্লিকেশন করব হতে পারে সেটা ব্যাচেলর, মাস্টার্স কিংবা পিএইচডি হতে পারে। তো যেই লেভেলে আমরা অ্যাপ্লিকেশন করছি সেই লেভেলের জন্য আমার অ্যাপ্লিকেশনের রিকোয়ার্ড ডকুমেন্টস কী কী সেটা আমাদেরকে জানতে হবে, এবং সেই অনুযায়ী এন্ট্রি রিকোয়ারমেন্ট নিয়ে আমাদেরকে একটু স্টাডি করতে হবে। তারপর এন্ট্রি রিকোয়ারমেন্ট মিট করার জন্য আমাদের কাজ করতে হবে। যখন আমরা আমাদের ডেস্টিনেশন ডিসাইড করলাম তখন আমাদের সেক্ষেত্রে 8 থেকে 9 মাসের মতো টাইম প্ল্যানিংয়ে রাখা উচিত। 8-9 মাস আমাদের ভাবা উচিত যে আমরা কোন কান্ট্রিতে যাচ্ছি। একই সাথে যখন আমরা এন্ট্রি রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করছি তখন আমাদের 8 থেকে 16 মাস টাইম নেওয়া উচিত যে আমরা আমাদের কি কি এন্ট্রি রিকোয়ারমেন্ট রয়েছে একটা কান্ট্রিতে যাওয়ার ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে আমাদের একটু স্টাডি করা উচিত। তাতে করে হবে যে আমরা কানাডা যাই বা ইউকে যাই কিংবা ইন্ডিয়াতে যাই, যে কোনো কান্ট্রিতেই যাই না কেন, ওই কান্ট্রিতে আমার প্রোগ্রামে যে এন্ট্রি রিকোয়ারমেন্ট রয়েছে সেটা মিট করার জন্য
বেশ হেল্পফুল হবে। সেক্ষেত্রে আমরা 8 থেকে 16 মাস টাইম ধরে রাখতে পারি, যেই টাইমের মধ্যে আমার যে এন্ট্রি রিকোয়ারমেন্ট সেটা নিয়ে আমি কাজ করব। নাম্বার 3তে হচ্ছে শর্টলিস্ট ইয়োর কোর্সেস। তো আমরা যখন ঠিক করলাম যে আমরা একটা কান্ট্রিতে যাচ্ছি, সেই কান্ট্রির রিকোয়ারমেন্ট কি, এরপর আমাদের লেভেল অনুযায়ী আমাদের কোর্স সিলেক্ট করতে হবে যে আমি কোন কোর্সে অ্যাপ্লিকেশনটা করব। সেই ক্ষেত্রে যখন আমরা কোর্স সিলেক্ট করছি তখনও আমাদের অ্যাটলিস্ট 3 থেকে 5টা কোর্স সিলেক্ট করা উচিত অল্টারনেটিভ হিসেবে, যে আমরা এই সাবজেক্টে না হলে ওই সাবজেক্টের জন্য যেতে পারি। তো কোর্স সিলেকশনের ক্ষেত্রে আমি অলওয়েজ প্রেফার করি অ্যাটলিস্ট একটা না করে, মানে একটা স্পেসিফিক সাবজেক্টের উপর ফোকাস না করে অ্যাটলিস্ট 3 থেকে 5টা সাবজেক্ট আপনাদের লিস্ট করা উচিত, যে সাবজেক্টগুলোর উপর ফোকাস করে আপনারা অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা মেনটেন করবেন। আর এই যে শর্ট লিস্ট করার যে প্রসিডিউর, সাবজেক্টের উপরে একটু স্টাডি করা, সেটা 2 থেকে 7 মাস টাইম নিলেই হয়ে যাবে। এই টাইমের মধ্যেই আপনারা আপনাদের যে কোন সাবজেক্টে বা কোন মেজর বা ফিল্ডে পড়াশোনা করতে চাচ্ছেন সেই বিষয়টা নিয়ে একটু স্টাডি করতে পারবেন। নাম্বার 4 রয়েছে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বিফোর ডেডলাইন। একেবারে সবসময় যেটা বলি যে আমরা যখন স্কলারশিপ অ্যাপ্লিকেশন করি, ওয়ার্ল্ড ওয়াইড সবাই যেহেতু অ্যাপ্লিকেশন করে, সো আমাদের অনেক বেশি কনসিডার করা উচিত যে একটা স্কলারশিপের ডেডলাইনটা কবে। ডেডলাইনের আগে আগে আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং আমাদের সাবমিশনটা খুব ভালোভাবে হতে হবে। লাস্ট টাইমে যেহেতু সার্ভারগুলোতে প্রবলেম হয়, তো আমাদের অ্যাপ্লিকেশন সাবমিশনের বিষয়ে একটু মনোযোগী হওয়া উচিত। এবং সাবমিট অ্যাপ্লিকেশনের বিষয়ে টাইম যদি বলি তাহলে 4 থেকে 8 মাস আমাদের ডিসাইড করা উচিত যে কখন থেকে কখন অ্যাপ্লিকেশনটা করা যাবে। নাম্বার 5 হচ্ছে ক্লিয়ার ইউর এক্সাম অ্যান্ড অ্যারেঞ্জ ইউর অল রিকোয়ার্ড ডকুমেন্টস। যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেললাম, ওই অ্যাপ্লিকেশনের জন্য আমাদের এলিজিবল হতে হলে তারা কোনো ইন্টারভিউ বা কোনো টেস্ট নিবে কিনা সেটা আমাদের জানতে হবে, যে আমি যেখানে যাচ্ছি ওই কান্ট্রির ওই প্রোগ্রামে তারা কোনো ইন্টারভিউ নেবে কিনা আমার সাবজেক্টের উপর বেস করে, বা আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রুভ করার জন্য যদি তারা কোনো ইন্টারভিউ নেয় বা কোনো টেস্ট নেয় সেটা সম্পর্কে আমাকে জানতে হবে। একই সাথে আনকন্ডিশনাল অফার পাওয়ার জন্য আমার যা যা রিকোয়ার্ড ডকুমেন্টস প্রোগ্রামের জন্য, সেই ডকুমেন্টসগুলো নিয়ে কাজ করতে হবে। সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্টস আমাকে মেনটেন করতে হবে, অ্যারেঞ্জ করে ফেলতে হবে, যাতে করে আমাকে লাস্ট ডেটের আগেই আনকন্ডিশনাল অফারটা অ্যাডমিশন টিম ইস্যু করে দেয়। তো একটা আনকন্ডিশনাল অফারটা ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের আনকন্ডিশনাল অফার পাওয়ার জন্য অবশ্যই যা যা রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যাকর্ডিং টু আওয়ার লেভেল সেগুলো মেনটেন করে রেডি করে ফেলতে হবে অন টাইমের মধ্যে। এবং এই যে অ্যারেঞ্জিং ডকুমেন্টস, এটা হচ্ছে আমরা 5 থেকে 10 মাস সময় নিয়ে করতে পারি। আমাদের ব্যাচেলর, মাস্টার্স কিংবা পিএইচডি প্রোগ্রামের জন্য যা যা রিকোয়ার্ড ডকুমেন্টস প্রয়োজন হয় সেগুলো আমাদেরকে রেডি করে ফেলতে হবে আনকন্ডিশনাল অফার পাওয়ার জন্য। এরপরে আসি নাম্বার 6 হচ্ছে ওয়ার্ক অন অ্যাপ্লিকেশন কিট। এই জিনিসটা কি? অ্যাপ্লিকেশন কিটটা আবার কি? অ্যাপ্লিকেশন কিট হচ্ছে আমার আনকন্ডিশনাল অফার পাওয়ার জন্য রিকোয়ার্ড যে ডকুমেন্টস, সেখানে আমাদেরকে পার্সোনাল স্টেটমেন্ট, মোটিভেশন লেটার প্রোভাইড করতে হয়, কোনো সময় এসে রাইটিং থাকে, আমাদের রিজুমি বা সিভি, আমাদের লেটার অফ রেকমেন্ডেশন, এই যে ডকুমেন্টসগুলো, এইগুলোর ওপরে আমাদেরকে কাজ করতে হবে। কারণ সবারই কিন্তু এডুকেশনাল যে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এগুলো তো থাকে, এটার পাশাপাশি আমাদের সিভি, রিজুমি, মোটিভেশন লেটার, এসে রাইটিং, রেকমেন্ডেশন লেটার, এই যে ডকুমেন্টসগুলো, বা অনেক সময় আমাদেরকে প্রোভাইড করতে হয় এমপ্লয়েবিলিটি, যে আমরা কেউ যদি জব করে থাকি সেটার ক্ষেত্রেও আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে হয়, কিংবা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রুভ করার জন্য আইটেল, টোফেল, পিটি, ডুওলিঙ্গো এই জাতীয় বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেগুলো, সেগুলো আমাদের প্রোভাইড করতে হয়। তো সেই যে ডকুমেন্টসগুলো, এগুলোকে আমরা বলি অ্যাপ্লিকেশন কিট। তো এই অ্যাপ্লিকেশন কিটগুলো আমাদেরকে রেডি করার জন্য 6 থেকে 12 মাস আমরা সময় নিতে পারি, যাতে করে আমরা আনকন্ডিশনাল অফারটা পেয়ে যাই। নাম্বার 7 হচ্ছে অফার অ্যাকসেপ্টেন্স। আমরা যখন কোথাও অ্যাপ্লিকেশন করি, সেটা যদি সাকসেসফুল হয় তাহলে তারা আমাদেরকে একটা কন্ডিশনাল অথবা আনকন্ডিশনাল অফার লেটার পাঠায়, যেটা আমাদের ইমেইলে আসতে পারে, এবং সেটা আমাদেরকে চেক করে অ্যাপ্লিকেশনটা যে আমরা অ্যাকসেপ্ট করছি, আমাদের অফারটা অ্যাকসেপ্ট করছি, সেটা আমাদের অ্যাপ্লিকেন্ট পোর্টাল থেকে অ্যাকসেপ্ট করতে হবে, বা ইমেইলের মাধ্যমে কনফার্ম করে দিতে হবে যে আমরা এই অফারটাকে অ্যাকসেপ্ট করছি। আমরা যখন কোনো অ্যাপ্লিকেন্ট পোর্টাল ক্রিয়েট করে অ্যাপ্লিকেশন করি কোনো স্পেসিফিক কান্ট্রি বা প্রোগ্রাম বা স্কলারশিপের জন্য, সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেন্ট পোর্টালে কিন্তু স্ট্যাটাস শো করে, এবং সেখানে অফার লেটারটা ডাউনলোড করারও অপশন থাকে। তো আমরা অফার লেটারটা ডাউনলোড করে নিতে পারি, প্রিন্ট করে নিতে পারি, এবং
আমরা ওখান থেকে পোর্টাল থেকে অফারটাকে অ্যাকসেপ্ট করতে পারি। এবং যেগুলো হচ্ছে পেপার বেসড অ্যাপ্লিকেশন, অনলাইনে না, সেগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, ইমেইলের মাধ্যমে কনফার্ম করতে পারি যে এই অফারটাকে আমি অ্যাকসেপ্ট করছি ফর মাই হায়ার স্টাডি পারপাস। তো এইভাবে আমাদেরকে অবশ্যই অফার লেটারটা অ্যাকসেপ্ট করতে হবে। অনেকেই আছেন যে জানেন না অফারটা আসলে অ্যাকসেপ্ট করতে হয় কি হয় না, অফারটা পেয়ে খুশি হয়ে যায়। বাট অফার যদি আপনি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনার অফারটা উইথড্র হয়ে যাবে। তারপর যারা স্কলারশিপ পাননি বা অফার লেটার পাননি তাদেরকে অফার লেটার দেওয়া হবে। কারণ যেহেতু প্রত্যেকটা স্পেসিফিক প্রোগ্রাম বা স্কলারশিপের জন্য একটা অ্যালোকেশন থাকে, তো যখন কেউ বা কোনো স্টুডেন্ট অফার অ্যাকসেপ্ট করেন না নির্দিষ্ট টাইমের মধ্যে, তখন সেটা অটোমেটিক্যালি উইথড্র হয়ে যায়। তো এই কারণে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে অফার লেটারটা অ্যাকসেপ্ট করা। আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনার অফার লেটারটা আপনি অ্যাকসেপ্ট করেছেন কিনা, অ্যাপ্লিক্যান্ট পোর্টালের মাধ্যমে কিংবা ইমেল রাইটিংয়ের মাধ্যমে। এবং এই যে অফার লেটার, এটা হচ্ছে 3 থেকে 6 মাস লাগে ইস্যু হতে। কেউ কেউ খুব শর্ট টাইমের মধ্যেই দিয়ে দেয়, আবার অনেকের ক্ষেত্রেই এটা একটু বেশ লম্বা সময় লেগে যায়, 1 থেকে 3 মাসও লেগে যায় বা 6 মাসও লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রে। বাট সেই অফারটাকে আপনাদেরকে শিওর হতে হবে যে আপনি এটা অ্যাকসেপ্ট করেছেন কিনা। এরপরে নাম্বার 8 হচ্ছে অ্যারেঞ্জ ইওর ফান্ড। আমরা যখন কোথাও অ্যাপ্লিকেশন করছি আমাদের অবশ্যই একটা ফান্ড প্রয়োজন। যদি আমরা সেলফ ফান্ডিংয়ে পড়ি তাহলে টোটাল টিউশন ফি আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। যদি আমরা স্কলারশিপে পড়ি তাহলে আমাদেরকে টিউশন ফি যেহেতু প্রোভাইড করতে হচ্ছে না, বাট আমাদের একটা ব্যাংক সলভেন্সি প্রোভাইড করতে হবে, যে আমরা সামহাউ স্কলারশিপটা চলে গেলে ওখানে স্টে করতে পারবো, সেটার জন্য আমাদের একটা ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হয়। এবং যাদের পার্শিয়াল স্কলারশিপ থাকবে বা সেলফ ফান্ডিংয়ের স্টুডেন্ট যারা, তাদের কিন্তু নিজেদের টাকা দিয়ে যেহেতু পড়তে হয়, তো এই যে টাকার যে বিষয়টা, বাজেট, টিউশন ফি, সমস্ত বিষয়গুলো লিভিং কস্ট সহ আপনাদের সেটাকে অ্যারেঞ্জ করতে হবে। সেটা হতে পারে ফ্যামিলি থেকে বা হতে পারে ব্যাংক লোন। আর যাদের একেবারে ফুল ফান্ডেড স্কলারশিপ থাকবে উইথ স্টাইপেন্ড, তাদেরকে কি করতে হবে, যে একটা ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে হবে। এখন অনেকেরই প্রশ্ন যে স্কলারশিপ যেহেতু দিচ্ছে তাহলে ব্যাংক স্টেটমেন্টটা কেন আমাকে প্রোভাইড করতে হবে। বাট যেহেতু প্রত্যেকটা স্কলারশিপের কিছু কন্ডিশন থাকে, এখন সামহাও আপনি একাডেমিক ওয়েতে প্রোগ্রেস করলেন না বা আপনার স্কলারশিপটা কোনো একটা কারণে চলে গেল, বা আপনি ওখানে লিভিং কস্টের জন্য এলিজিবল কিনা আপনার সেই বিষয়গুলো প্রুফ করার জন্য ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করতে হয়। আর এই ব্যাংক স্টেটমেন্ট কান্ট্রি ভেদে কিন্তু ডিফারেন্ট হয়। সেটা ইউকের ক্ষেত্রে একরকম হবে, সেটা পর্তুগালের ক্ষেত্রে একরকম হবে, চায়নাতে গেলে আবার আরেক রকম হবে। তো এটা আসলে ডিপেন্ড করে আপনি কোন কান্ট্রিতে যেতে চাচ্ছেন। নাম্বার 1-এ যখন বলেছিলাম ডিসাইড ইওর কান্ট্রি বা ডেস্টিনেশন, তখনই কিন্তু ঠিক হয়ে গেছে আপনি কোন কান্ট্রিতে যাচ্ছেন, সেই কান্ট্রিতে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে কি লাগবে না, বা আপনার ফান্ড দেখাতে হবে কিনা। এক্ষেত্রে আবার কিছু বিষয় থাকে যে ব্যাংক স্টেটমেন্ট কোনো কোনো কান্ট্রিতে যে কারোর থেকে নিয়ে দিলেই হয়, বা কোনো কান্ট্রিতে ফার্স্ট ব্লাডের হতে হয়, কোনো জায়গায় দেখা যায় যে ব্যাংক স্টেটমেন্টটা আসলে আমাদের রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেলের থেকে নিয়ে দিলেও হয়। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আপনাকে স্টাডি করতে হবে যে আপনি কোন কান্ট্রিতে যাচ্ছেন, সেখানের জন্য আপনার ব্যাংক স্টেটমেন্টের টাইপটা আসলে কী ধরনের হবে। এবং এই যে ব্যাংক স্টেটমেন্টের ডিউরেশন, এটাও আবার ডিপেন্ড করে কান্ট্রি ওয়াইজ। কোনো কান্ট্রির ক্ষেত্রে সেটা 28 দিনের হতে পারে, কোনো কান্ট্রির জন্য 6 মাসেরও হতে পারে। তো এই যে ব্যাংক স্টেটমেন্ট বা এই যে ফ্যামিলি সাপোর্ট, এটার জন্য আপনাকে 2 থেকে 4 মাস টাইম দিতে হবে। এই টাইমের মধ্যে আপনাকে রেডি করতে হবে এবং এটার উপরে একটু স্টাডি করতে হবে যে আপনার কান্ট্রি অনুযায়ী আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ফিনান্সিয়াল যে সাপোর্টটা, সেটা ইউনিভার্সিটি স্কলারশিপ থেকে আসছে নাকি সেটা আপনার ফ্যামিলি থেকে আপনাকে জোগাড় করতে হবে। এরপরে আসি একেবারে লাস্ট অপশন, সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন। খুবই ক্রিটিক্যাল একটা মোমেন্ট। আপনি অ্যাপ্লিকেশন করেছেন, আপনার অফার এসছে, সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে, আপনি সব কন্ডিশন মিট করেছেন, এখন আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। কোনো কোনো কান্ট্রি আপনাকে স্কলারশিপের সাথে ভিসার অ্যাপ্লিকেশনের যে ফি, সেটা প্রোভাইড করে দেবে। কিন্তু আবার কিছু কিছু স্কলারশিপ বা কিছু কিছু স্টাডি ডেস্টিনেশনের ক্ষেত্রে সেই যে ফিটা, সেটা আপনার নিজেকেই বহন করতে হবে। এখন এই যে ভিসা অ্যাপ্লিকেশন, এইটার ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে একটা কান্ট্রিতে যেতে হলে আপনার কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস প্রয়োজন হবে ভিসা অ্যাপ্লাই করার জন্য, এবং সেটা কখন করতে হবে, কোথা থেকে করতে হবে, ওই ভিসার ভ্যালিডিটি কতটুকু, সেই ভিসাতে আপনার ওয়ার্ক পারমিট আছে কি নেই, এই যে সমস্ত বিষয়গুলো,
এগুলোর জন্য আপনাকে 1 থেকে 3 মাস স্টাডি করতে হবে। আপনি যখন কান্ট্রি ডিসাইড করেছেন তখন কিন্তু আপনি জেনে গিয়েছেন আপনি কোন কান্ট্রিতে যাচ্ছেন, ওই কান্ট্রির জন্য আপনার ভিসার জন্য রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো কী, ভিসা অ্যাপ্লিকেশনের ফিস কত, আপনার স্কলারশিপের থেকে আপনার ভিসার অ্যাপ্লিকেশনের ফিটা প্রোভাইড করা হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনাকে একটু স্টাডি করে নিতে হবে। সাকসেসফুল ভিসা অ্যাপ্লিকেশনের পর হচ্ছে আপনার ডিপার্চার করার পালা। আর প্রি ডিপার্চার প্রিপারেশনটা কিভাবে আমরা নিতে পারি সেটা নেক্সট কন্টেন্টে আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের যে ভিডিও, এই ভিডিওতে আশা করি এই যে স্টেপ বাই স্টেপ যে পয়েন্টগুলো আমি বললাম সেগুলো যদি আপনারা ফলো করতে পারেন, সেই টাইম ডিউরেশনটা মেনে যদি আপনারা একটার পর একটা মেনটেন করতে পারেন, তাহলে যে কোনো কান্ট্রির ক্ষেত্রে আপনাদের স্কলারশিপ পাবার পসিবিলিটিস 100% থাকবে। এখন এই যে অ্যাপ্লিকেশন কিটের কথা বলেছি, সেখানে যেমন একটা মোটিভেশনাল লেটার, এসে রাইটিং বা পার্সোনাল স্টেটমেন্ট বা সিভি অর রেজুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সাকসেসফুল অ্যাপ্লিকেশনের জন্য। একই সাথে অ্যাপ্লিকেশনের প্রসিডিউরটা মেনটেন করা, ডেডলাইনের মধ্যে অ্যাপ্লিকেশন করা, এই বিষয়গুলো প্রত্যেকটাই কিন্তু সমান গুরুত্বপূর্ণ আমার কাছে একটা সাকসেসফুল স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য। বাট প্রথমেই যদি আপনি আপনার কান্ট্রিটা ডিসাইড করে ফেলেন যে ডেস্টিনেশন আপনার কোনটা, তারপর যদি আপনারা এন্ট্রি রিকোয়ারমেন্ট থেকে শুরু করে কোন কোর্সে যাচ্ছেন সেই কোর্সের জন্য আপনারা যদি কিছু কোর্স শর্টলিস্ট করে ফেলেন, তারপর একেবারে রিকোয়ার্ড ডকুমেন্টস থেকে শুরু করে একটার পর একটা যে প্রসেসগুলোর কথা বললাম সেই প্রসেসগুলো যদি মেনটেন করতে পারেন, তাহলে অবশ্যই নেক্সট যে ইনটেকগুলোতে রয়েছে সেই ইনটেকের সময়, অ্যাপ্লিকেশন করার সময় থেকে এই বিষয়গুলো আপনারা ফলো করতে পারেন। আর আপনাদের স্কলারশিপ হোক কিংবা সেলফ ফান্ডিংয়ে হোক, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই আপনারা চাইলে নিজেরাই কিন্তু সমস্ত প্রসিডিউর করতে পারেন। সেটার জন্য আসলে কোনো এজেন্সি থ্রুতে যেতে হবে এটা আমি কখনোই বিলিভ করি না। বাংলাদেশের যারা স্টুডেন্ট রয়েছেন মাস্টার্স বা পিএইচডি, তারা অবশ্যই, আমি দেখেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে 90% স্টুডেন্ট নিজেই সব কিছু করেন। বাট ব্যাচেলরের স্টুডেন্ট যেহেতু বয়স অনেক কম থাকে এবং এক্সপিরিয়েন্সের বিষয় থাকে, তারা কনফিউশনে থাকেন কিভাবে কাজ করবেন। তো যদি কোনো এজেন্সিতে আপনারা যান, তাহলে একটু ভেরিফাই করে নেবেন ওই এজেন্সি কতটুকু অথেন্টিকভাবে কাজ করছে, আপনাকে যে ইনফরমেশন তারা প্রোভাইড করছে সেটা আসলে অথেন্টিক কিনা, এবং দেখে নেবেন যে তারা আপনার কাছ থেকে যে টাকাটা নিচ্ছে আপনার স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য এবং আপনার ডকুমেন্টস যদি তারা আগে চায়, সেটা কখনোই আপনারা দেবেন না। এবং যদি বাংলাদেশে যে এজেন্সিগুলো রয়েছে, অবশ্যই ভালো কিছু এজেন্সি রয়েছে যারা টাকা ছাড়াও কাজ করে এবং তারা বেশ ভালোভাবেই কাজ করছে, তাদের সম্পর্কে একটু স্টাডি করে নিয়ে আপনারা এজেন্সির সাথে কাজ করবেন। আর যদি মনে করেন যে আপনারা এনাফ ক্যাপেবল নিজেরা অ্যাপ্লিকেশন করার জন্য, অ্যাপ্লিকেশনগুলো করার সময় যদি কনফিউশন থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করছি আমার পার্সোনাল জায়গা থেকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে অ্যাসিস্ট করতে। আর যারা স্কলারশিপে জন্য অ্যাপ্লিকেশন করছেন, এলিজেবল হচ্ছেন বা সিলেক্টেড হচ্ছেন, তাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।